কেমন আছো সবাই? একটা নতুন ব্লগ নিয়ে এলাম। অনেক দিন তোমাদের সাথে কথা বলা হয় না। কালকে তোমরা দেখেছো সবাই আমার বন্ধুর জন্মদিনের সেলিব্রেশনসের ভিডিও। আজকে হচ্ছে আন্তর্জাতিক কবিতার দিন, আন্তর্জাতিক কবিতা উৎসব। কবিতা, ছড়া এসব তো আমাদের ছোটোবেলার থেকেই শোনা শেখা। কে না আমরা ছড়া বলি না, কে না কবিতা বলি না, কে না গান গাই না, সে নিজের জন্যই হোক বা পরের জন্যই হোক। আমি যে পরিবেশে বড় হয়েছি সেখানে বাবা মাকে দেখে সবসময় কবিতার বই উপহার দিত। পুরনো বইয়ের বাজার ছিল নৈহাটিতে, সেখানে গিয়ে বাবা বই কিনতেন, মাকে সেগুলো উপহার দিত, মাও বাবাকে তাই দিত কবিতার বই উপহার। এছাড়া আমরা কিছু দেখিনি। আর তার সাথে ফুল। ছোটোবেলায় আমাদেরও যখন জন্মদিন উপহার দেওয়া হতো বাবা সে বই দিতেন, বাবা বলো মামা বলো সবাই। কখনো উপেন্দ্র কিশোরের বই, কখনো সত্যজিৎ রায়ের বই, কখনো পূর্ণেন্দু পত্রী, কখনো নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মানে এরকম সব কবিতার বই, কখনো ছড়ার বই। আমরা সব এরকমই সব উপহার পেতাম। এখন অবশ্য দিনকাল বদলে গেছে। তো আজকে সকাল থেকে মনটা আমার বেশ ভালো লাগছিল। সকালে ঘুম থেকে উঠেই আমি আগেও বলেছি, আকাশ আর টিভিতে গুড মর্নিং আকাশ বলে একটা প্রোগ্রাম হয়, সকাল 7টা থেকে 9:30। প্রচণ্ড ভালো প্রোগ্রাম। এই অনুষ্ঠানটা টিভিতে আমি একমাত্র দেখি। পুরনো শিল্পী, এখনকার শিল্পী, সব কিছু নিয়ে গান, কবিতা, কখনো কখনো শাস্ত্রীয় সঙ্গীত, কখনো ইনস্ট্রুমেন্টের ওপরে। ভীষণ সুন্দর একটা, খুবই উন্নত মানের একটা প্রোগ্রাম। আর প্রচণ্ড পরিমাণে খেটে এই প্রোগ্রামটা করা হয়, রিসার্চ করে একটা প্রোগ্রামটা অর্গানাইজ করা হয় অ্যাকচুয়ালি। তো সেই কারণে এই প্রোগ্রামটা আমি খুব মন দিয়ে দেখার চেষ্টা করি। আমার তো অফিস থাকে, সেই জন্য সবসময় দেখতে পাই না, 3-4টে গানই শুনতে পাই হয়তো, কিন্তু টিভিটা আমার চলে আর ওই টাইমারও দেওয়া হয় তার জন্যে। তো আজকে সকালবেলা কবি সুবোধ সরকার, টিভি অন করতে কবি সুবোধ সরকারের একটা কবিতা দিয়ে আমি আমার সকাল শুরু। টাইটানিক কবিতাটার নাম, তোমরা যদি পারো কখনো পড়ে নিও, সুবোধ সরকারের টাইটানিক। তারপরে ছিল মৌমিতা অ্যাঙ্করিং করছিল, মেধা ছিল, আর ছিল অরিত্রিকা এবার জি সারেগামা থেকে সবে বেরিয়েছে। অসাধারণ গায়, অসাধারণ। দেশাত্মবোধক গান তো ভীষণ ভালো গায়। তাছাড়াও প্রতিটা গান, মানে এইটুকু বয়স ওর ক্লাস 9-10-এ পড়ে মনে হয়, এত দৃঢ় কণ্ঠ, দীপ্ত কণ্ঠ, তেমনি ওর উচ্চারণ অসম্ভব ভালো। কেউ বলবে না 9-এ পড়ে, খুব ম্যাচিওর ওর সমস্ত, ওকে দেখতে, ওর গলা, ওর পার্সোনালিটি, সব কিছু এত ভালো লাগে আমার, ওকে কী বলবো। তো হঠাৎ টিভি খুলে দেখলাম যে ওর গান। তো আমি অবশ্যই একটা কি দুটোই শুনতে পেয়েছি। কবি সুমনের তোমাকে চাই গানটা গাইছিল, অসাধারণ। তারপরে কবি রুদ্রর গানটা গাইছিল, ভালো আছি ভালো থেকো, কী সুন্দর কী সুন্দর। তো যাই হোক, যেটা বলার জন্য বলছিলাম, তো সকাল থেকে মনটা বেশ ভালোই ছিল। তারপরে আমি আমার অনেক পুরনো বন্ধু, সেই বন্ধু আজকে আমাদের মধ্যে নেই, অনেক দূরে চলে গেছে ঈশ্বরের কাছে। তার দেওয়া এই সুপারনেট শাড়িটা আমি বের করে, তারপরে এখন আমি কদিন শাড়ি পরবো, তো এই সুপারনেট শাড়িটা, একদম মেরুন কালারের সুপারনেট, তার সঙ্গে মেশিন এমব্রয়ডারি করা, খুব সুন্দর দেখতে শাড়িটা। তো এইটা পরলাম। খুব দেরি হয়ে গেছিলো, অনেক অর্ডার ছিল আজকে। লুচি ছোলার ডালের অর্ডার ছিল, লুচি বুঝতে পারছি একা একা বেলা ভাজা কতটা সময় লাগে। তারপরে শাড়ি পরে লেট হয়ে গেছে, 9টার সময় আমার অফিস ছিল, তো আমাকে বাই 8:40-তে বেরোতেই হয়, সেখানে তখন আমার 44 হয়ে গেছে। তো পরতে গেলাম, তখন শাড়িটার ওপর থেকে শাড়িটা পিজে গেল। দেখো কী অবস্থা শাড়িটার, এটা এখন হচ্ছে ওপর থেকে পিজে যাচ্ছে, বাট তখন এটা চেঞ্জ করার সময় ছিল না। তো সেই কারণে আরেকটা শাড়ি নিয়ে আমি অফিসে চলে গেছিলাম। বাট শাড়িটার কী হলো, ওপরটাই পিঁজছে, নিচের দিকে এগুলো কিন্তু কিছু হয়নি এখনও অবধি। তো বাট চেঞ্জ আর করলাম না, চলেই গেলাম। বিকজ শাড়িটাও খুব পছন্দের, যে বন্ধু দিয়েছিল সেও খুব পছন্দের,
সে এখন নেই, তাকে যদি বলতাম বললো এই সেটা ফেলে দে, চল আমি আরেকটা তোকে কিনে দিই। বাট সেটা না, শাড়িটা খুবই পছন্দের, যত্ন করে রাখা শাড়ি, তার মধ্যে ও নেই, সেখানে আরও বেশি যত্ন করা। শাড়িটা আমি ফেলবো না, সেটা আলমারি একটা কোনাতে ডেফিনেটলি যেমন ছিল সুন্দর করে ওরকমভাবেই থাকবে, কিন্তু আর পরতেও পারবো না। তার জন্য একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু মনে হলো যে ঠিক আছে, আমি পরেছি শাড়িটা অনেকবার, এরকমও না যে আমি পরিনি, অনেকবারই পরেছি, পছন্দের, খুব পছন্দের শাড়ি। তো তারপর তো অফিস চলে গেলাম, অফিসের কাজকর্মর মধ্যে আজকে আমার মনে হলো আমি একটা নিজের লেখা কবিতা তোমাদের শোনাই। আমার অফিসে বসে বসে আমি একটু লিখছিলাম বিকেলের দিকে, আমার সেই ফেভারিট জায়গাটা যেখানটা আমি দাঁড়িয়ে এক কাপ চা খাই, সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখছিলাম। তোমাদেরকে একটু পড়ে শোনাই, তারপরে আবার অন্য গল্প করছি। কবিতাটার নাম হচ্ছে আজ তোমার জন্য। শোনো, তোমাকে নিয়েই কাটি আমার দিন, তোমাকে নিয়েই থাকে আমার মন। ভিড় রাস্তার মাঝে তোমাকে জড়িয়ে থাকি, ভিড় বাসের মধ্যে তোমার কোলে মাথা দিয়ে থাকি, কখনো গঙ্গার ধারে, কখনো শপিং মলে, কখনো রেস্তোরাঁতে, কখনো ব্যস্ত অফিসে। জানো কবিতা, আমার ও তোমাকে খুব হিংসে করে। ও বলে আমার সামনেও তুমি বেশরমের মতো ওকে জড়িয়ে বসে থাকো। বুঝো ঠেলা, আমি তো তোমাকে সবার সামনে জড়িয়ে থাকি। জানো কবিতা, আমার ও তোমাকে খুব হিংসে করে। ও বলে আমার সামনেও তুমি বেশরমের মতো ওকে জড়িয়ে বসে থাকো। বুঝো ঠেলা, আমি তো তোমাকে সবার সামনে জড়িয়ে থাকতে পারি। তুমি আমার অহংকার, তুমি আমার শান্তি, তুমি আমার ভালোবাসা, তুমি আমার একান্ত আপন। আজ মনে হলো আমি তোমার জন্য কিছু লিখি। কবিতা, তুমি তো সবার, তোমাকে নিয়ে হয়তো সবাই থাকে, সবাই ভাবে, সবাই আমার মতনই জড়িয়ে থাকে। আমার মন খারাপ হলে তোমাকে নিয়ে থাকি, খুশি হলে দৌড়ে যাই, সমস্যায় পড়লে তোমার সঙ্গে বসে থাকি। কি আছে তোমার যে সবাই তোমাকে চায়? এভাবে আমাকে তো কেউ চায় না। কবিতা, আজ দিনটা শুধু তোমার আর আমার হতে পারে না, তুমি শুধুই আমার হয়ে যেতে পারো না। সারাটা দিন সকাল থেকে রাত শুধু তুমি আমার। এটা ছিল আমার লেখা কবিতা। তোমাদের কেমন লাগলো বলো? হঠাৎ করে ইচ্ছে হয়েছে, হঠাৎ করেই লিখেছি, যেটা আমার মনে হয় কবিতা নিয়ে আমি সেটাই লিখেছি। ছোটোবেলা থেকে এত সুন্দর একটা পরিবেশে আমি বড় হয়েছি। যখন আমরা কলকাতায় এলাম তখন বিমল কর, আমাদের সাহিত্যিক বিমল কর আমাদের বাড়ি ঠিক করে দেয়, ওনার বাড়ির মহলে আমরা বড় হয়েছি। ছুটির দিনে বাবা আমাদের নিয়ে বেরোতেন। সল্টলেকে পূর্ণেন্দু পত্রীর বাড়ি ছিল, খুব সুন্দর করে বাড়ির সামনে নাম লেখা ছিল, সেটা দেখাতে নিয়ে যেতেন। তারপর শ্রীপান্থর বাড়িতে আমাদের ছোটোবেলা কেটেছে। সুরকার সুধীন দাশগুপ্ত, উনি আমাকে নৈহাটির বাড়ি থেকে, আমি ক্লাস 7 পাস করলাম, ফাইনালি হয়ে গেল, আমাকে নিয়ে এলো জেঠু জেঠিমা, ওনার বাড়িতে দীর্ঘদিন ছিলাম। আমি দেখতাম উনি সুর কী করে তৈরি করেন, ওনাদের কি ডিসিপ্লিন লাইফ, কত বড় বড় আর্টিস্ট, মান্নাদের থেকে শুরু করে সবাইকে, বনশ্রী সেনগুপ্ত, শ্রীরাধা, অরুন্ধতী অমচৌধুরী, আরও কত কী, তখন এই ছোটো বয়স অত কাউকে চিন্তামও না হয়তো ভালো করে। একটা গান সারা রাত ধরে তৈরি হচ্ছে, কি অধ্যাবসায়! সারা রাত জেঠুকে দেখতাম পিয়ানো বাজাচ্ছে, জেঠুর ছেলে বাবু পাশের ঘরে বসে সেতার বাজাচ্ছে, ভোর হয়ে গেছে, ঘুম থেকে উঠছে, ঠিক ওইভাবেই বাজিয়ে যাচ্ছে। কি অধ্যাবসায়! মানুষের এই ডেডিকেশন, মানুষের এই কনসিস্টেন্সি, মানুষের এই অধ্যাবসায় না থাকলে কিছুই হয় না, কিছুই হয়তো পাওয়া যায় না। আমরা সব কিছুই খুব সহজে পেতে চাই, কোনোটা গভীরে ঢুকতে চাই না। আমার সঙ্গে আমার বরের ছিল একটা অপোজিট মনন। আমাদের দুজনের যাপন বলো, মনন বলো, সবটাই ভীষণ আলাদা ছিল। যে পরিবেশে আমি বড় হয়েছি
ঠিক তার উল্টো পরিবেশে ও বড় হয়েছে। আমাদের বাড়িতে পড়াশোনা, আমাদের বাড়িতে কবিতা, আমাদের বাড়িতে গান। দাদুর ছাত্র ছিল শ্যামল মিত্র। শ্যামল মিত্র গান শেখাতো আমার পিসি মশাইকে। তো এইরকম একটা জায়গা থেকে বড় হওয়ার পরে না, যখন আমি ওদের বাড়িতে যাই, আমি দেখতাম গান শোনে না, গল্পের বই পড়ে না, দিলেও পড়ে না, খুব কষ্ট হতো। কিন্তু ওই অপোজিট বলে না, অ্যাট্রাকশন, সেটাই হয়তো ছিল। কিন্তু যত তোমার এজিং হবে তখন তুমি বুঝতে পারবে তোমার কম্প্রোমাইজ করার পেশেন্সটাও কত কমে যাচ্ছে। তখন তোমার ভালোও লাগবে না, মনে হবে আমি একটা এমন মানুষের সঙ্গে কাটিয়ে দিলাম সারাটা জীবন যে আমারকে বুঝলই না, যার কাঁধে মাথা রেখে আমি দুটো রবীন্দ্রনাথের কবিতাই বলতে পারি না, যার সঙ্গে এক কাপ চা খেতে খেতে একটা ভালো গজল শুনতে পারি না, যার সামনে বসে আমি কাঁদলে সে বুঝতে পারে না আমি কেন কাঁদছি। আমি ওকে খারাপ বলছি না, কিন্তু ওর যাপন বা ওর বড় হওয়াটা এরকম পরিবেশে হয়নি। আমরা অকারণেও কাঁদি, ভালো গান শুনলে আমি কাঁদি, ভালো মুভি দেখলে আমি কাঁদি, ভালো বই পড়লে আমি কাঁদি। তো ও হয়তো সিলভাস্টার স্ট্যালোনের বই দেখতে বেশি ভালোবাসে, ও হয়তো গোবিন্দার মুভি বেশি ভালোবাসে। আমার মুভিগুলো কিছু খারাপ বলছি না, আমার হয়তো আমার আর ওর দুজনকারই পারসেপশন, আমার আর দুজনকার দৃষ্টিভঙ্গিটাই হয়তো আলাদা ছিল। কিন্তু আমাদের বন্ধুত্বটা কিন্তু তাই বলে তার জন্য কিছু কমেনি। আমরা বন্ধুত্ব একদমই একই জায়গায় ছিল। বন্ধুত্ব আর বিবাহিত জীবনের মধ্যে অনেকটা তফাৎ হয়ে যায় আবার। তো সেটাই হয়তো হয়েছিল, সেটা যাই হোক, সেটা একটা অন্য প্রসঙ্গ। তো কবিতা নিয়ে যে কথা বলছিলাম, তোমরাও দেখবে কবিতা পড়বে মেনি। আমরা বন্ধুত্ব একদমই একই জায়গায় ছিল। বন্ধুত্ব আর বিবাহিত জীবনের মধ্যে অনেকটা তফাৎ হয়ে যায় আবার। তো সেটাই হয়তো হয়েছিল, সেটা যাই হোক, সেটা একটা অন্য প্রসঙ্গ। তো কবিতা নিয়ে যে কথা বলছিলাম, তোমরাও দেখবে কবিতা পড়বে, যখন মন খারাপ হবে না, বা তখন এই 5টা লোককে আমার অশান্তির কথা না বলে একটা কবিতা পড়া, একটা কবিতা শোনা, একটা ভালো নাটক শোনা, দেখা আলাদা, শোনা আলাদা, ইউটিউবে সব আছে, তুমি শোনা, তুমি দেখবে তোমার মনটা অনেক ঠিক হয়ে যাবে, ওই ভারী ব্যাপারটা অনেকটা কেটে যাচ্ছে, কি সুন্দর তোমার মনটা হয়ে যাবে। ভালো মুভি দেখা, এগুলো ভীষণ দরকার। দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের সবার ভালো থাকার অধিকার আছে, আমরা সবাই ভালো থাকবো। ভালো থাকা মানে এরকম না মারামারি করে আলাদা হয়ে গেছে, ও এটা করতে হবে ওটা করতে হবে, বাইরে থেকে কোনো থার্ড পার্সন এসে তোমাকে বলছে তুমি খারাপ আছো, তার জন্য তোমার মনে হলো রাতারাতি আমি ভালো হয়ে যাব, বা ফেসবুক দেখে তোমার মনে হচ্ছে বাপরে এদের কী লাইফস্টাইল, আমি তো এরকম করি না, আমি তো বাড়িতে গেলে সে রান্না করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, তাহলে কি আমার লাইফ, আমার বন্ধুদের তো 4টে 5টা করে কাজের লোক, আমি তাহলে এরকমভাবে কেন থাকবো, তার জন্য এই বরটাকে ছেড়ে দিই, আরেকটা বরকে গিয়ে আরেকটা চলে যাই, মানে ভীষণ ওরকম না। লাইফটাকে মিস করতে নেই, লাইফটাকে খুব সুন্দর করে এনজয় করতে হয়। প্রত্যেকটা এজেরই না একটা ভীষণ সুন্দর একটা চলন আছে, আর সেই চলনটাকে যদি একবার আমরা বুঝতে পারি না, তাহলে খুব ভালো লাগবে। এখন আমরা যে এজে গেছি, তাতে আমাদের একটা খুব সুন্দর চলন, খুব সুন্দর মনন আমাদের হয়েছে, যেখানে আমাদের মধ্যে একটা স্পিরিচুয়ালিজমও আছে, যেখানে আমরা আবার শর্ট ড্রেস পরেও আমরা ঘুরছি, যেখানে আমরা আবার শাড়ি পরেও ঘুরছি, যেখানে আমরা রবীন্দ্র জয়ন্তী করি, সবাই মিলে বন্ধুরা রান্না করে নিয়ে গিয়ে আমরা উৎসব করি, সেগুলোও যেমন আছে। আর জীবন থেকে যেগুলো চলে গেছে না, সেগুলো এই বয়সের আর দরকার হয় না অ্যাকচুয়ালি। যে বয়সের কাজ সেই বয়সে যদি না করো, তাহলে কিন্তু তোমার সারা জীবন আক্ষেপ থেকে যাবে। কিন্তু আমাকে যেটা 26 বছরে যে মননটা আমার ছিল, মনটা আমার ছিল, সেটা নিশ্চয়ই আজকে নেই, ডেফিনেটলি নেই। তখন যেভাবে প্রেমে পড়তাম, নিশ্চয়ই আমি সেরকমভাবে এখন প্রেমে পড়ি না। এখন আমি প্রেমে পড়ি কার? নিজের প্রেমে পড়ছি, কার? ঈশ্বরের প্রেমে পড়ছি, ভালো বইয়ের প্রেমে পড়ছি। সেই কারণে
এজের সঙ্গে সঙ্গে এই ম্যাচিউরিটিটা আসে। আর এজের সাথে সাথেও প্রত্যেকটা লাইফে প্রত্যেকটা লেয়ার্স আমরা বুঝতে পারবো, কালার্স আমরা বুঝতে পারবো। বিউটিফুল লাইফ, শুধু তোমাকে এনজয় করতে হবে। চলো, অনেক কিছু বললাম, তোমরা তো ভালো থেকো। তোমরা আমার ইউটিউব ব্লগ ভালো লাগলে শেয়ার করো, তারপরে কমেন্ট দিও, সাবস্ক্রাইব করো। আমাকে তোমরা আরও উৎসাহ দাও। তোমাদের উৎসাহ ছাড়া কি আমার ভালো লাগবে? অফিস থেকে এসে বসে আমি একটা কিছু করছি, তোমরা উৎসাহ দিচ্ছ বলেই না আমি করছি। আমার তখন না ইচ্ছে করবে, বলো? তো প্লিজ সাবস্ক্রাইব করো, দেখো, কমেন্ট করো, তোমাদের কথাও বলো আমাকে, আমার ভালো লাগবে শুনতে। সবাই তোমরা ভালো থেকো। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। চলো টাটা, রান্না আছে।